আসসালামু আলাইকুম দর্শক, গতকাল থেকে একটা সংবাদ খুব বেশি চাউর হয়ে গেছে। আজকে শুক্রবার, অর্থাৎ গতকালকে বৃহস্পতিবার থেকে একটি সংবাদ চাউর হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান না, উনি পদত্যাগ করতে চান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ইসহাক নির্বাচিত এবং কোর্টের রায়ে উনি বসার কথা, বসতে পারেন, এই নিয়ে অনেক ঝামেলা আন্দোলন হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এবং রাস্তা অবরোধ করার বিষয় সব কিছু নিয়েও একটা ঘোরপাক হয়েছে। এর মধ্যে সেনাপ্রধানেরও একটি বক্তব্য ছিল। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে কথা হচ্ছে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হলে সময় দিতে হবে এবং সবার সহযোগিতা লাগবে। ওনার যেটা প্রথম অভিযোগ হচ্ছে, উনি কারো সহযোগিতা পাচ্ছেন না, প্রতিশ্রুতি সহযোগিতা উনি পাচ্ছেন না, যার কারণে উনি ক্ষমতায় থাকতে চান না। আর এভাবে ইলেকশন হলে সেটা একটা নিয়ন্ত্রিত নির্বাচন হবে, সেটা কোনো সুস্থ নির্বাচন হবে না। এটা ওনার বক্তব্য যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হবে, সে নির্বাচনের দায়িত্ব উনি নিতে রাজি নয়। এটা একটা ভালো কথা যে নির্বাচন সংস্কার, এবং কথা ছিল যে সংস্কার হবে, তারপর বিচার হবে, ফ্যাসিবাদের বিচার হবে, সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। কিন্তু সময় দিতে রাজি নয় বিএনপি। ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাচ্ছেন। আর সেনাপ্রধানের বক্তব্য একই রকম, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর কোনো সিদ্ধান্ত যেটা জাতীয় ঐক্যের ভিত্তিতে এবং নির্বাচিত সরকারে নিতে পারবে সিদ্ধান্ত, সেটা সেনাপ্রধানের যেটা বক্তব্য। এখানে বিএনপি বক্তব্য অনেকটা সেনাপ্রধানের বক্তব্যের সাথে কিছু কিছু মিলে যাচ্ছে এবং যেটা নির্বাচন দ্রুত চাচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার তো দায় থেকে পড়ে নাই, ওনাকে ছাত্ররাই এনেছিল, উনি নিজের থেকে আসেন নাই, ছাত্ররা এনেছিল। তো এখন যেহেতু উনি বলছে পরিবেশ পরিস্থিতি ওইরকম না, কেউ সহযোগিতা করছে না, যার কারণে উনি সরে যেতে চাচ্ছেন। তো ওনাকে বুঝিয়ে টুজিয়ে আজকে শনিবার পর্যন্ত রাজি করে, আগামীকালকে শনিবার, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার পর্যন্ত রাজি করিয়েছেন। শনিবারের মধ্যে হয়তো পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে উনি হয়তো থাকবেন, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। এবং ওনাদের উপদেষ্টা রিজওয়ানা ম্যাডামের বক্তব্য আমরা দেখলাম মিডিয়াকে দেওয়া, উনি কিছুটা ক্লিয়ার করেছেন। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, সেটা আমি ওনার এই রিজওয়ানা ম্যাডামের বক্তব্য থেকে আমি কোট করছি এটা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চেয়েছিলেন হয়তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা নিরপেক্ষ ইলেকশন দেওয়ার জন্য। এখন উনি প্রয়োজন বোধ করছেন যে উনি সহযোগিতা পাচ্ছেন না রাজনৈতিক দলগুলো থেকে, অসহযোগিতা পাচ্ছেন, যার কারণে ওনার পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। এবং উনি এই নিরপেক্ষ নির্বাচন না হলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এবং এই নিয়ন্ত্রিত নির্বাচনের দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নেবেন না। উনি বলেছেন, এটা আমি নিয়ন্ত্রিত নির্বাচন করার জন্য আসিনি, নিয়ন্ত্রিত নির্বাচন আমার পক্ষে করা সম্ভব না, যার কারণে আমি চলে যেতে চাচ্ছি। এবং আগামীকালকে শনিবারে হয়তো পরিস্থিতি উন্নতি না হলে উনি হয়তো জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেওয়ার পরিকল্পনা করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন, এবং যথাসম্ভব উনি হয়তো পদত্যাগ করে চলে যাবেন। এখন প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করে কোর্টটা কিন্তু সেনাপ্রধান এবং বিএনপি এবং যারা দ্রুত নির্বাচন চাচ্ছে তাদের দিকে ঠেলে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো একটা, যে এতগুলো হত্যাকাণ্ড হয়ে গেল, আমি এগুলো কোনো পলিটিক্যাল কথা বলছি না, এগুলো রাজনৈতিক কথাবার্তা আমি বলছি না, আমি একটা মানবিক কথাবার্তা বলছি। এতগুলো হত্যাকাণ্ড হয়ে গেছে, এটার দায়িত্ব কে নেবে? এটা যে বিচার হবে না, বিচার না হয়ে একটা ইলেকশনের দিকে চলে যাবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হয়তো পদত্যাগ করার পরে ইলেকশনের দিকে
সবার মনোযোগ হয়তো ওইদিকে চলে যাবে। আর এখানে একটা আমাদের প্রতিবেশী দেশেরও একটা ইন্ধন আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারতের উপর কোনো আস্থা তেমন একটা ভারতে পাত্তা দেন নাই, এবং উনি চেয়েছেন একটা স্বাধীনভাবে এই দেশটা যেন দাঁড়িয়ে যেতে পারে, এবং অনেক কিছু উনি আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অনেক ঋণ উনি ইতিমধ্যে পরিশোধ করেছেন। ব্যাংকটা তো আওয়ামী লীগ সরকার একেবারে শূন্যের কোঠে ব্যাংকগুলো রেখে গিয়েছিল, মানুষ আতঙ্কিত, জামানত পর্যন্ত এখন অনেক কিছু কিছু ব্যাংকে এখনও জামানত পর্যন্ত তো উঠাতে পারছে না। সেটাই তো এখন আমরা শুধু নির্বাচনের দিকে চলে যাব, নির্বাচন হবে। নির্বাচন তো আমরা 1953 সাল থেকে দেখেছি, নির্বাচন হয়েছে, রাজনৈতিক দলগুলো এসেছে নির্বাচনে। এখন হয়তো সামনে ইলেকশনে হয়তো জনবিরোধিতার মাপকাঠিতে হয়তো মনে করছে লোকজন বিএনপি ক্ষমতায় চলে আসবে। এখন বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে এই এতগুলো দেড় হাজার মানুষের হত্যাকাণ্ডের বিচার কি বিএনপি করবে? এবং সেটা একটা প্রশ্নের ব্যাপার, বিএনপি কি এগুলো করবে? তারপর হেফাজতের হত্যাকাণ্ড, এরপরে পিলখানার যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেনা অফিসার মারা হয়েছে, এগুলোর বিচার কি বিএনপি করবে? দেখা যাক, সেটা ভবিষ্যতে বলবে। বিএনপিতে একটি রাজনৈতিক দল এবং মোটামুটি জনপ্রিয় দল এই দেশে। তো বিএনপির একটা দাবি ছিল, আমি একটা জিনিস আমি বুঝতে পারলাম যে ইসাক সাহেবকে আদালতে ওনাকে রায় দিয়েছে যে ঢাকার সিটি কর্পোরেশনে এক অংশের মেয়র হিসেবে। সরকার কেন বাধা সৃষ্টি করলে সেটা আমার বোধগম্য নয়। সে ব্যাপারে আমি বুঝতে পারি না কেন সরকার বাধা সৃষ্টি করেছে সরকারের উপদেষ্টা। এটা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম এসেছে। তো এই সমস্ত ইয়েতে না গেলে এত দ্রুত পরিস্থিতির অবনতি হতো না। সরকারকেও একটু বুঝতে হবে যে আদালতের রায়ের ব্যাপারে যদি আদালত একটা রায় দিয়ে থাকে, সেটা সরকারকে একটু এটা শ্রদ্ধার চোখে দেখতে হবে। তো এখন আমি ধরলাম ডক্টর ইউনূস সাহেব চলে গেছে, ইউনূস সাহেব বলেছেন, ওনাদের উপদেষ্টাদেরকে বলেছে আমি পদ থেকে চলে যাওয়ার পরে একটা নতুন একটা সরকার গঠন করবে, সেটাই ইলেকশন করে দিয়ে যাবে। আর ইউনূস সাহেব উনি জানাতানা ইলেকশন উনি করবেন না, উনি ওই মাপের মানুষ না। ওনার নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, উনি ওনার সম্মানটা যেন ক্ষুণ্ণ হোক সেটা উনি কিছুতেই চাইবেন না। যার কারণে উনি সরে যেতে চাচ্ছেন, যেহেতু উনি কাজ করতে পারছেন না। উনি বলছেন যে আমি কাজ করতে পারছি না, আমাকে কোনো রকম সহযোগিতা কোনো পক্ষই করছে না। এটা একটা পরিষ্কার কথা। এখন আমরা এই ক্ষেত্রে আমরা কার এজেন্ডা বাস্তবায়ন করব? আমরা একটা ইলেকশন হলে একটা সরকার আসবে, সরকার আসলে সে সরকার কিভাবে চালাবে সেটা ভবিষ্যতের ব্যাপার। তবে বিচারগুলো, আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার বিচারটা করবে তাকে, এর দায়ী দায়িত্বকে। এখন ইউনূস সাহেব পদত্যাগ করে বলটা কিন্তু বিএনপির কোর্টে, এবং সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার দিকে ছুড়ে দিচ্ছেন এবং জনগণের দিকে ছুড়ে দিচ্ছেন। জনগণে ঠিক করবে, এবং যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা ঠিক করবে কি করবে না করবে। কিন্তু দেশের পরিস্থিতি আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। দেশের মধ্যে অনেকের বীজ আরও ব্যাপ্ত হবে, আর কোনো একটা নির্বাচিত সরকার যে ঠিকভাবে চালাতে পারবে তারও কোনো গ্যারেন্টি। আমরা 53-54 বছর আমরা দেখেছি এই দেশকে কোনো সরকার নির্বাচিত হয়ে এসে প্রথমে 1 বছর ঠিক চালে, এরপরে দুর্নীতি আশ্রয় নেয়, স্বেচ্ছাচারিতা আশ্রয় নেয়, ডিক্টেটরশিপের আশ্রয় নেয়, ডিক্টেটর হয়ে যায়। তো ভবিষ্যতে বলবে। এখন ইউনূস সাহেব উনি, আমার যতটুকু একটা ধারণা, যতটুকু বুঝার ইউনূস সাহেব থাকবে না, উনি চলে যাবেন। কারণ উনি যদি সহযোগিতা না পারেন, উনি বলে দিয়েছেন আমি একটা ক্রেডিবল, একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা নিরপেক্ষ একটা ইলেকশন করে দিয়ে যাব। উনি অলরেডি রোডম্যাপ বলছে বারবার, ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত উনি তো এটা বলে দিয়েছে। উনি এখনও বলছেন উনি এটা বলে দিয়েছেন। তো এটা আমরা বুঝতে পারছি না। আমরা যদি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশটা আমাদের জন্য প্রথম আমাদের দেশের স্বার্থ আমাদের দেখতে হবে। আমরা যদি কোনো দেশের, যে কোনো দেশের, বাংলাদেশের বাইরে যে কোনো দেশের যদি এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে যাই, তাহলে এটা আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে, এবং আমাদের দেশের অর্থনীতির উন্নতি আর হবে না। আমরা এত বছর আমরা একটা
স্বাধীন দেশ হিসেবে আমরা চলতে পারি না, আমরা গিয়ে আবার সেই পরাধীনতার শিকলে আবদ্ধ হব। আমি এটা কোনো দলকে মিন করে বলছি না, যারা বুঝার তারা বুঝে নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। নিউজটি লিখেছেন ইমরান এস হোসাইন। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সেনাপ্রধানের বক্তব্য, বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একদিকে সেনাপ্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ করানোর আদেশ, বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে বিতর্কিত উপদেষ্টার পদত্যাগের দাবি ও শাহবাগের ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। তার বক্তব্যে সারা দেশে তোলপাড় হয়। এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন। টানা 4 ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় সেনাপ্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান। কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন। জানা গেছে, প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না। যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না। এ কারণে তিনি আর থাকতে চান না। একাধিক সূত্র আমার দেশকে জানান, বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেয়ার অনুরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ করেন। পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি। এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন। এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান, তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন। জানা গেছে, রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে তাদেরকে নাক না গলাতে কঠোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সেনাপ্রধান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন। তার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। অন্যদিকে এ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উল্লাস প্রকাশ করতে দেখা যায়। ওই বক্তব্যের সূত্র ধরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ার নানা বিতর্কিত সংবাদ পরিবেশন করেছে। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সেনাপ্রধানের বক্তব্য এ দাবির যৌক্তিকতা আরো জোরালো করেছে। এছাড়া তার বক্তব্যে করিডোর ও বন্দর সহ কিছু ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সরকারের মাধ্যমে আসার কথা বলেন, যার ফলে ওই বক্তব্যে বিএনপিও খুশি হয়। তবে জামায়াতে ইসলামী এ ব্যাপারে চুপচাপ। তারা এ মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে যাচ্ছে না। দলটি জাতীয় স্বার্থে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, সেনাপ্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ, সংস্কার, মানবিক করিডোর, নির্বাচিত সরকার, বন্দর প্রসঙ্গ ও মব ভায়োলেন্স নিয়ে কথা বলেন। সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গে বলেন, তিনি মনে করেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন।
দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি। করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, জাতীয় স্বার্থ রক্ষা করেই যা করার করতে হবে এবং যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে। বন্দরের বিষয়েও তিনি রাজনৈতিক ঐক্যমত ও নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বলে মত দেন। মব ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার সারাদিনই সেনাপ্রধানের এই বক্তব্য ছিল আলোচনার বিষয়। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও অন্যান্য দলের সঙ্গে আমার দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির একজন শীর্ষ নেতা বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন। খন্দকার মোশাররফ বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি ইতোমধ্যে অনেকবার উত্থাপন করা হয়েছে। যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ, তাই মাথা ভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছেন। তিনি যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। এর আগে দুপুরে আরেক স্ট্যাটাসে জামায়াতে আমির জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে, নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। আরেক স্ট্যাটাসে জামায়াতে আমির বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভাজন রোধে মুখোমুখি রাজনীতির অশুভ সংস্কৃতি থেকে বের হওয়ার কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর রেজাউল করিম গতকাল এক বিবৃতিতে বলেন, সবাই ঐক্যবদ্ধ হওয়ার ধারাবাহিকতায় স্বৈরাচারকে উৎখাত করা গেছে, কিন্তু পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করা যায় নাই। রাষ্ট্র, সমাজ ও নীতিভাবনা থেকে ফ্যাসিজমের বিষ বাষ্প ও অবশিষ্টাংশ এখনো উৎখাত করা যায়নি। প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির চক্রান্ত এখনো চলমান। এমন বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন ঈশান কোণে কালো মেঘের ঘনঘটা বৃদ্ধি করবে। তাই পরস্পর বিরোধী দাবি ও কর্মসূচি থেকে সকলকে বিরত থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে প্রকাশ্য বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে বলে মনে করে খেলাফত মজলিস। গতকাল দলটির নির্বাহী সভায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পক্ষসমূহের মধ্যে প্রকাশ্য বিভেদ ও কাদা ছোড়াছুড়ি হতাশাজনক। এতে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার ও তার দোসররা লাভবান হবে। বিবৃতিতে তারা মৌলিক সংস্কার সম্পূর্ণ করে ডিসেম্বর 2025-এর মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি তোলেন। ভারতীয় মিডিয়াগুলো সেনাপ্রধানের বক্তব্য ফলাও করে প্রচার করেছে।
আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে ফুলিয়ে ফাঁপিয়ে। রিপোর্টে বিভিন্ন মন্তব্য জুড়ে দেওয়া হয়। সেনাপ্রধান নাকি ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ সেনাপ্রধানের বক্তব্য নাকি ডক্টর ইউনূস সরকারের জন্য অশনি সংকেত। রিপোর্টে উস্কানিও আছে। আনন্দবাজার লিখেছে, সেনা অফিসাররা নাকি একযোগে জানিয়ে দিয়েছেন তারা সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। রিপোর্টে প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঠোকাঠুকি নাকি বেড়েই চলেছে বলেও মন্তব্য করেছে আনন্দবাজার পত্রিকা। ভারতের দ্য উইক এক ধাপ এগিয়ে সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছে। দ্য ইকোনমিক টাইমস লিখেছে, সেনাপ্রধান ও সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বেড়েই চলেছে। ইন্ডিয়া টুডে লিখেছে, সেনাপ্রধানের দরবারে সেনা পোশাক পরে সেনা অফিসাররা যোগ দেন। এদিকে সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক বলে মনে করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বলেছেন, সেনাপ্রধান যা বলেছেন তা জাতীয় স্বার্থেই বলেছেন। সবাই তো নির্বাচন চায়, তিনিও নির্বাচনের কথা বলেছেন। এর আগেও এই ধরনের কথা বলেছেন তিনি। এখানে তেমন নতুন কিছু নেই। দেশের স্বার্থে সেনাপ্রধান যে কোনো ইস্যুতে কথা বলতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন, সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তা আর্মি রুলসের সরাসরি লঙ্ঘন। এ ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার তার নেই। কোনো ইউনিফর্মধারী অফিসার দিতে পারেন না। সেনাপ্রধানের বক্তব্যে এটা স্পষ্ট তিনি একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরি করতে চাইছেন। তার এই বক্তব্যে অন্যান্য সেনা কর্মকর্তারা উৎসাহিত হতে পারেন। এটা খুবই বিপজ্জনক প্রবণতা। সেনাপ্রধান যদি রাজনীতি নিয়ে কথা বলতে চান তাহলে তার উচিত হবে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া। সেনাপ্রধান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। তার বক্তব্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, আর এর সুযোগ নিতে পারে ওৎ পেতে থাকা প্রতিবেশী দেশ। এখানে প্রতিবেশী দেশেরও ষড়যন্ত্র থাকতে পারে। অন্য কোনো সরকার প্রধান হলে এই মুহূর্তে সেনাপ্রধানকে কৈফিয়ত তলব করতেন। ডক্টর ইউনূস ভদ্র মানুষ, তবে ডক্টর ইউনূসের উচিত অবিলম্বে সেনাপ্রধানের কাছে ব্যাখ্যা এবং জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করা। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।